প্রণয়ের অমল কাব্য, পর্ব সংখ্যা ৪৩। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়েরা পিটপিট করে চেয়ে রইল ইরফানের পানে। ইরফানের ব্যবহার তার মাথার ওপর দিয়ে গেল। ইরফান গটগটে পায়ে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা গুটিয়ে নিল। নিচে তার আত্মীয় স্বজন সবাই আছে। সবার আগে চোখে পড়ল জাহারাকে। মায়েরা তার ঘরে না থাকায় মায়েরাকে অপমান করে বলা কথাগুলো ইরফানের কানে বেজে উঠল। কিছু একটা মাথায় খেলে গেল। মায়েরাকে অন্য ঘরে রাখলে বাইরের মানুষ মায়েরাকে অপমান করার সুযোগ হাতছাড়া করবে না। ব্যাপারটা ইরফানের চরম বিরক্ত হলো। দ্রুত পায়ে উল্টো ঘুরে মায়েরার সামনে গিয়ে দাঁড়ায়। মায়েরা ইরফানের দিকে চেয়েছিল। ইরফানকে ফেরত আসতে দেখে অবাক হয়। ইরফান মায়েরার বাম হাত তার হাতের মুঠোয় নেয়। এরপর পকেট থেকে চাবি বের করে তার ঘরের দরজা খুলে মায়েরাকে নিয়ে ঘরের ভেতরে যায়। মায়েরা অবাক হয়ে শুধু ইরফানের কর্মকাণ্ড দেখছে। ইরফান ঘরের দরজা আটকে দিল। এরপর মায়েরার কাছে এসে দুহাতে মায়েরার গাল আঁকড়ে ধরে মৃদুস্বরে বলে, তুমি জাস্ট এই ঘরেই থাকবে, ওকে? মায়েরা বাকরুদ্ধ হয়ে ইরফানের দিকে চেয়ে আসে। লোকটা কি পাগল হয়ে গেল? কখন কি বলে নিজেই জানে না। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যে বললেন পা কাটবেন। ইরফান মায়েরার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে নেয়। মেয়েটার ওপর এদানিং রাগ হয় না তার, রাগ হয় তার বাবার ওপর। প্রচণ্ড রাগ হয়। মায়েরার বোকা বোকা প্রশ্ন ইরফান চুপ করে হজম করে। মায়েরার দৃষ্টিতে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে, কাটবো, তবে ঘর ছেড়ে প্রয়োজন ছাড়া বেরোলে। মায়েরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা কেমন জানো? মায়েরা একদম বুঝতে পারে না। সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। ইরফান মায়েরার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। ডান হাতের উল্টো পিঠে মায়েরার গলার ভাঁজে হাত দেয়। মায়েরার শরীর শিরশির করে। ইরফান মায়েরার গলায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, ঘামলে কিভাবে? কোথায় ছিলে? মায়েরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, রান্নাঘরে নাস্তা বানিয়েছিলাম। ইরফান বিস্ময় চোখে মায়েরার দিকে চেয়ে বলে, হোয়াট? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফানের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে এলিয়েনকে ধরতে মঙ্গল গ্রহে গিয়েছিল। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, লিটল গার্ল হয়ে এইটুকু হাতে নাস্তা বানাতে গিয়েছো কেন, স্টুপিড গার্ল? মায়েরা অবাক হয়ে তাকায়। মানে? সে ছোট, তাই তার হাতও ছোট, এজন্য কি সে রান্না করতে পারবে না? কি অদ্ভুত কথাবার্তা। ভাবনার মাঝে ইরফানের ফোনে কল আসে। ইরফান কল রিসিভ করে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলতে থাকে। মায়েরার সাথে লেগে দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয়। তবে দৃষ্টি তার মায়েরার গলায়। ধীরে ধীরে বাঁ হাতে মায়েরার গলায় থাকা ওড়নাটা নিচের দিকে নামিয়ে দেয়। মায়েরা সরে যেতে নিলে ইরফান মায়েরার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ফোনে কথা বলছে তো বলছেই। মায়েরা ভুরু কুঁচকে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার কোমর থেকে হাত সরিয়ে ঘাড় বরাবর আনে। এরপর পিছন থেকে বাঁ হাত গলায় এনে মায়েরার বাদামি তিলটার ওপর আলতো হাতে স্লাইড করতে থাকে। মায়েরা চোখ নামিয়ে নেয়। বারবার শুকনো ঢোক গিলে দুহাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বিরক্ত হয়ে মুখ নামিয়ে মায়েরার গলায় তিলের ওপর তার ঠোঁট জোড়া রাখে। মায়েরা কেঁপে ওঠে। ফোনের ওপাশে কেউ কথা বলতে থাকে। ইরফান শুনল না। কল কেটে হাতের ফোনটা পকেটে রাখলো। দুহাতে মায়েরাকে তার দিকে টেনে আনে। মায়েরা ঢোক গিলে ইরফানকে তার থেকে সরাতে চায়, তবে কোনো কথা বলে না। ইরফান মায়েরার তিলটার ওপর বেশ কিছুক্ষণ ঠোঁট চেপে রাখে। এরপর শব্দ করে একটা চুমু খেয়ে মুখ সরিয়ে নেয়। মায়েরার মুখের দিকে তাকালে দেখল মায়েরা মাথা নামিয়ে রেখেছে। ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, নাস্তা করেছো? মায়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। মায়েরাকে এভাবে চুপ থাকতে দেখে ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরা ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। ইরফানের কিছু একটা মনে পড়তে কারেন্ট শক খাওয়ার মতো ঝাটকা মেরে মায়েরাকে ছেড়ে দেয়। চোখ বুজে বিরক্তির নিঃশ্বাস ফেলে। কিছু একটা ভেবে প্রশ্ন করে, তোমার কবে বিয়ে করার ইচ্ছা ছিল? ইরফানের প্রশ্নে মায়েরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। লোকটা কেমন যেন অদ্ভুত বিহেভ করছে। এক এক সময় এক এক রকম বিহেভে মায়েরা নিজেরই পাগল পাগল লাগছে। ইরফান গম্ভীর গলায় বলে, স্পিক আপ। মায়েরা ঢোক গিলে। তখনকার কথায় যে রেগে গিয়েছিল, এখন আবার রেগে যাবে না তো? আবার ভাবলো না, এখানে তো ইরফান রিলেটেড না। তখনকার কথায় তো তার মাকে ব্লেম দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছিল। এই প্রশ্নের উত্তরে তো ইরফান জড়াবে না। তাই সরল মনে উত্তর দেয়, অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। আমার বান্ধবীরা আমি সব সময় এইটাই চাইতাম। ওরা সবাই সেই সময়ই বিয়ে করবে।
লাস্ট কথাটা মলিন সুরে বলে মায়রা। ইরফান মাথা নিচু করে রাখা মায়রার পানে চেয়ে রইল। বেশ অনেক সময় নিয়ে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানকে নীরব দেখে মাথা তুলে তাকালে দেখল ইরফান তার দিকে চেয়ে আছে, তবে চোখে মুখে রাগ নেই, একদম শান্ত ঠান্ডা। ইরফান মায়রার থেকে চোখ সরিয়ে নেয়, কোনো কথাই বলল না। চাপা শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা অবাক হয়, সে ইরফানকে বুঝতে পারছে না, এমন অদ্ভুত বিহেভ করছে কেন। ইরফান ঘরের বাইরে বেরিয়ে দরজা চাপিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে মায়রার দিকে তাকায় একবার, এরপর গম্ভীর গলায় বলে, বাইরে আসবে না। কথাটা বলেই শব্দ করে দরজা লাগিয়ে গটগটে পায়ে চলে যায়। নিচে নেমে রিতাকে মায়রার ঘরে এক প্লেট খাবার দিয়ে আসতে বলে। মায়রা আগে যে ঘরে থাকতো সে ঘরে গিয়ে একবার চোখ বুলায়, এরপর ঘর থেকে বেরিয়ে রিতার উদ্দেশ্যে বলে, মায়রার এ ঘরে যা যা আছে সব যেন তার ঘরে নিয়ে যায়। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। তার মা পিছু ডাকলে ছোট করে বলে, খেয়ে নেব সময় করে। নুসরাত ভার্সিটির মাঠে তার বোনের সাথে একটু কথা বলছিল। চোখ ঘুরিয়ে ওপরে তাকালে ইরফানকে তাদের ক্লাসরুমের দিকে যেতে দেখে নুসরাত চোখ বড় বড় করে তাকায়। তার বোনকে বাই বাই বলে কোনো রকমে এক দৌড় দেয়। শেষ শেষ তার আগেই এই স্যার রুমে ঢুকে গেলে তার কপাল ফাটবে। পিছন থেকে অন্তরা বিরক্তি কণ্ঠে বলে, এ আসতে যা, পড়ে যাবি। নুসরাত পিছু ফিরে বলে, তাতে কি, ক্লাস মিস দিলে পরীক্ষায় পাবো গোল্লা, আর এখন লেট করলে ক্লাসে যে ঢুকতেই পারবো না। জীবন শেষ আপু, তুমি যাও। অন্তরা বিরক্ত হলো। তার এই বোনটা লাফাই বেশি। তার আর এর মধ্যে আকাশ পাতাল তফাত। ভাবনা রেখে ভার্সিটির চত্বর থেকে বের হয়ে তার গন্তব্যে রওনা হয়। নুসরাত ওপরে উঠে দিকবিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে। হঠাৎই কেউ তার হাত টেনে ধরে। নুসরাত চেঁচিয়ে ওঠে, কোন বেয়াদব রে? সাজিদ বিরক্ত হয়ে বলে, পড়বি ভালো কথা, আমারে ফালানোর ধান্দা করছিস নাকি? দেখি সর। নুসরাত অসহায় মুখ করে তার রুমের দিকে তাকালো। ইরফান তাদের থেকে কয়েক হাত দূরত্ব দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নুসরাত সাজিদের হাত ছাড়িয়ে নিয়ে ভদ্র হয়ে দাঁড়ায়, ফিসফিসিয়ে বলে, তাড়াতাড়ি চল, নয়তো ক্লাস মিস। সাজিদ সম্মতি দিল। দুপা এগোতে ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। নুসরাত সাজিদ ও তখনও দরজার সামনে দাঁড়ায়। ইরফান ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে নুসরাত আর সাজিদকে দেখে গম্ভীর গলায় বলে, হু আর ইউ? নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এই তেরা লোকের ঝাড়ি খেতে খেতে তার রাত পার হয়। তাকে নাকি চেনে না। কি ভয়ঙ্কর পল্টিবাজ লোক ভাবা যায়। সাজিদ সাধারণ একজন স্টুডেন্ট। সে ভদ্রভাবে উত্তর করল, স্যার আমি এই ক্লাসের স্টুডেন্ট। ইরফান হাত ঘড়িতে সময় দেখে বলে, রং আনসার। নুসরাত খুব ভালোই বুঝলো 1 সেকেন্ড লেট হয়েছে মানে এই স্যার এখন তাদের ধুইয়ে দেবে। মিনমিন করে বলে, সরি স্যার। ইরফান কিছুই বলল না, এগিয়ে গিয়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ায়। নুসরাত আর সাজিদ ভাবল নীরবতা সম্মতির লক্ষণ। ভেতরে প্রবেশ করতে এক পা বাড়ালে ইরফান কড়া কণ্ঠে ধমক দেয়, স্টপ। দুজনের পা থেমে যায়। ক্লাসের সবাই উকি দিয়ে ওঠে হঠাৎ ধমকে। ইরফান গম্ভীর গলায় বলে, ইউ আর নট অ্যালাউ ইন মাই ক্লাস। এরপর আর কোনো কথা না বলে লেকচার দেওয়া স্টার্ট করে। টানা 1 আওয়ার ইংলিশে লেকচার দেয়। সবার চোখে মুখে ক্লান্তি। ইরফান একবার হাত ঘড়িতে টাইম দেখলো, এরপর গম্ভীর গলায় বলে, 10 মিনিটস ব্রেক। নুসরাত সাজিদ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের পা ব্যথা হয়ে গিয়েছে। এখান থেকে তাদের এক পা নড়তে দেয়নি। বিড়বিড় করে সাজিদকে বলে, এই লোকের বউ টিকবে না রে। সাজিদ কিছু বলল না। মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ ইম্পর্টেন্ট টপিকের ওপর ক্লাস করিয়েছে, আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে হয়েছে। ইরফান তার অফিসের স্টাফের সাথে ফোনে কথা বলে কিছু সময়। ঠিক ঠিক 10 মিনিট পর আবারও লেকচার দেওয়া শুরু করে। সাজিদের কেন্দ্রে দেওয়ার মতো অবস্থা। সে ভালো স্টুডেন্ট। আজকেই একটু লেট হয়েছে, তবুও এই স্যারের জন্য 1 আওয়ার আগে জানিয়েছে ক্লাস টাইম। এরকম দু একটা স্যার থাকলে জীবন প্যারাময় হতে আর কি লাগে। ইরফান আবারও প্রায় 15 মিনিট লেকচার দিয়ে পুরো একটা টপিক শেষ করে। এরপর গটগটে পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে যেতে নুসরাত এক দৌড়ে রুমের ভেতরে গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ল। শব্দ করে বলে ওঠে, শেষ শেষ শেষ, আমার পা শেষ রে। সবাই অসহায় চোখে তাকায়। কিছু করার নেই, এই স্যার এমনই। সাজিদ নুসরাতের মাথায় একটা আলতো থাপ্পড় দিয়ে পাশের চেয়ারে বসে বলে, এমনি মেজাজ খারাপ হয়ে আছে, এর মধ্যে মায়া মানুষের ঢং দেখে আরো মেজাজ গরম করাবি না সেমরি, যা ফুট। নুসরাত মাথা ঢুলে কটমটে দৃষ্টিতে তাকায় সাজিদের দিকে, রেগে বলে,
তোরে সারমুনা রে সাজিদদা। সাজিদ এগিয়ে এসে বলে, আগে ধর, তারপর সারার কথা কইবি। নুসরাত চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে বলে, তুই যা ফুট কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে বলে, আমি কালো হয়ে বাংলাদেশের মান রাখছি, তোরা শালি সাদা হয়ে বাংলাদেশের নাম মুইসা ফেলতাছস। সাজিদের কথা শুনে সবাই হেসে ফেলল। নুসরাত মুখ বাঁকালো। ফারহা ক্লাসে তার ফ্রেন্ড জুয়ের সাথে হেসে কথা বলছিল। হঠাৎই কোথা থেকে জুয়ের খালাতো ভাই জামিল এসে সামনের একটা চেয়ারে বসে। ফারহা ভুরুকুসকে বলে, এখানে বসলি কেন? আর একটু পর ক্লাস, যা। জামিল গা ছাড়া ভাব নিয়ে বলে, আমি এখানেই বসে ক্লাস করব, তোর বাপের কি? ফারহা মুখ কুঁচকে জুয়ের দিকে তাকিয়ে বলে, তোর ভাইয়ের মুখ ঠিক না করলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। তখনই ক্লাসে শুদ্ধ প্রবেশ করে। সবাই ঠিকঠাক হয়ে বসে। জামিল দ্রুত ফারহার পাশের চেয়ারটায় বসে। শুদ্ধর নজর সর্বপ্রথম ফারহার দিকেই পড়ল। দৃষ্টি তীক্ষ্ণ। পাশে জামিলের দিকে তাকালে দেখল হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। শুদ্ধ বিরক্ত হলো। আজকে তার মেজাজ খারাপের দিবস নাকি? ফারহার দিকে আর তাকালো না। চুপচাপ লেকচার দিতে শুরু করে। টানা 15 মিনিট ইংলিশে লেকচার দেয়। এরপর থেমে যায়। চেয়ারে গিয়ে বসে পড়ে। বুকে দুহাত গুজে চোখ বুজে বিরক্তির শ্বাস ফেলে। জামিল ফারহার দিকে একটু চেপে গিয়ে বলে, এটা তোর কে যেন হয়? ফারহা চিরিত করে উঠল, গায়ের মধ্যে আসে কেন? মেজাজ খারাপ লাগে। পুরো ক্লাস নিস্তব্ধ। তার মাঝে ফারহা রেগে হঠাৎই বলে ফেলে, বাপ হয় হয়েছে। ফারহা যদিও এত জোরে কথা বলতে চায়নি, না চাইতেও গলা বড় হয়ে গিয়েছে। ক্লাসের সবাই ফারহার দিকে তাকায়। শুদ্ধ নিজেও ভুরুকুসকে চেয়ে আসে ফারহার দিকে। ফারহা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নেয়। ডান পাশে বসা জুই ফিসফিসিয়ে বলে, তোর বাপ তো সেই ইয়াং। ফারহা কটমটে দৃষ্টিতে তাকায় জুইয়ের দিকে। জুই মুখ লুকিয়ে হাসে। অপর পাশ থেকে জামিল বলে, তোর বাপকে একটু বল তো, আমাকে যেন পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেয়। শুদ্ধ হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। ফারহার দিকে চেয়ে ধমকে বলে, শাট আপ। সবাই কেঁপে ওঠে। ফারহা চোখ বন্ধ করে। শুদ্ধ গটগটে পায়ে এগিয়ে এসে ফারহার বরাবর দাঁড়িয়ে জামিলকে দাঁড় করায়। এরপর জামিলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বাকি টপিক তুমি ফিনিশ করো, গো। জামিল চোখ বড় বড় করে তাকায়। আমতা আমতা করে বলে, স্যার আমি তো স্টুডেন্ট, আমি কিভাবে? এজন্য টিচারের কথা শুনতে হবে, গো। জামিল অসম্মতি প্রকাশ করলে শুদ্ধ রেগে বলে, ওকে, গেট আউট। জামিল অসহায় মুখ করে তাকায়। কি আর করার, চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। শুদ্ধ ফারহার দিকে চেয়ে বলে, কথা বলা পাবলিকদের জন্য ক্লাসরুম নয়। ফারহা ঢোক গিলে ঠিক বুঝলো তার দিকে চেয়েই কথাটা বলেছে। শুদ্ধ সামনে গিয়ে আরো 10 মিনিট লেকচার দেয়। এরপর সবার উদ্দেশ্যে বলে, এই টপিকের বাকি অংশ নেক্সট যে বাইরে দাঁড় করানো ছেলেটি পড়াবে। জামিল বাইরে দাঁড়িয়ে চরম হতাশার নিঃশ্বাস ফেলল। তার জীবন শেষ। শুদ্ধ ফারহার দিকে তাকায়। ফারহা শুদ্ধর দিকে তাকিয়েছিল। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে গটগটে পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারহা ভুরু কুঁচকে নিল। শুদ্ধকে তার কাছে ঠিক লাগেনি। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সময় সাথে সাথে ফারহা তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুদ্ধ গটগটে পায়ে তার রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে চায়। তখনই পেছন থেকে ফারহা ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়। চোখ দুটো লাল। ফারহা শুদ্ধকে কাছ থেকে দেখে আরো অবাক হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তোমার কি হয়েছে? শুদ্ধ আশেপাশে তাকালো। তেমন কাউকে না দেখতে পেয়ে ফারহাকে টেনে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। রুম অন্ধকার। শুদ্ধ লাইট জ্বালালো না। ফারহা অন্ধকারে অবাক হয়ে কিছু বলতে চায়, তার আগে শুদ্ধ ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারহা কেঁপে ওঠে। হাত থেকে ব্যাগ পড়ে যায়। ফারহা থেমে থেমে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করলো, কিন্তু কোনো কথা বলল না। ফারহা ঢোক গিলে শুদ্ধর পিঠে কাপা হাত রাখে। আবারও বলে, শুদ্ধ ভাই ছাড়ো। শুদ্ধ ছাড়ল না। বেশ কিছুক্ষণ পর মৃদু স্বরে বলে, আমার ফারহা পাখি তুমি। কথাটা বলে আবারও বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর ফারহাকে ছেড়ে ফারহার বাম গালের সাথে তার বাম গাল লাগিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি আমার। আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না, বুঝেছো? আমার বউ তুমি হবে, আমার ফারহা পাখি। ফারহার শরীর শিরশির করে। শুদ্ধ ফারহার গালে ঠোঁট দাবায়। ফারহা ঝাঁকি দিয়ে ওঠে। এর প্রথম শুদ্ধ অভাবনীয় একটা কাজ করলো।
শুদ্ধ ফারহার দুগালে ছোট ছোট দুটো চুমু খায়। এরপর ফারহার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে বলে, আই এম সরি ফারহা পাখি, যা যা করেছি সব কিছুর জন্য। তোমার স্বামীর হক নষ্ট করেছি, বাট স্বামী তো আমিই হব, তাই নিজের হক নিজে নষ্ট করলে প্রবলেম নেই। তুমি কিছু মনে করো না। ফারহা পাখি, চলো আমরা বিয়ে করে নেই এক্ষুনি। ফারহা ঢোক গিলে শুদ্ধকে কেমন অস্বাভাবিক ঠেকলো। দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চাইল। শুদ্ধ হঠাৎই রেগে বলে, ফারহা, ডিস্টার্ব করো না, আমি ঠিক নেই। কোথায় নিজে জড়িয়ে ধরবে তা না সরিয়ে দিচ্ছ। এমনিতেও বাড়িতে আমার হবু বউ অপেক্ষা করছে, বেশি টাইম নিব না। ফারহা রেগে যায়। এই লোক জীবনেও শুধরাবে না। ধাক্কা দিয়ে বলে, তোমরা এক বাড়িতে ছিলে, আমি তবুও তোমার সাথে কথা বলে এসেছি, তুমি উল্টো আমাকে ফালতু কথা শোনাচ্ছ। শুদ্ধ একটু হাসলো। দু হাতের আজলাই ফারহার মুখটা নিয়ে অসহায় কণ্ঠে বলে, ফারহা পাখি, তুমি কোনো ছেলের পাশে বসবে না, বুঝেছ? ফারহা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। যদিও অন্ধকারে স্পষ্ট দেখতে পেল না, তবে ঝাপসা দেখতে পাই। শুদ্ধর এসব নতুন নতুন রূপ মেয়েটাকে যেন অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত করলো। ছোট করে বলে, আমি তো বসি না। শুদ্ধ মানল না। আবারও ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরে। মৃদুস্বরে বলে, বসেছ তো, আমি রাখতে পারছি না, নয়তো তুমি মার খেতে আমার হাতে এখন। ফারহা ঢোক গিলে বলে, তোমার আম্মু ওই মেয়েটাকে এখনো তোমার বউ ভাবে? শুদ্ধ হেসে ফেলল। ফারহার কানের কাছে মুখ নিয়ে বলে, আমিও ভাবি, একটু আগেই তো বললাম হবু বউ। তুমি কি বাংলা কম বোঝো? ফারহা মুচড়ামুচড়ি করে। রেগে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ছেড়ে দিল। দূরে সরে রুমের লাইট জ্বালিয়ে দিল। দরজার লক খুলে রাখলো। এরপর তার চেয়ারে গিয়ে বসে পড়ে। ফারহার দিকে তাকিয়ে বলে, তোমার আর কয়টা ক্লাস আছে? ফারহা শুদ্ধর কথার উত্তর না করে উল্টো প্রশ্ন করে, শুদ্ধ ভাই, তুমি কি তোমার মায়ের পছন্দ করা মেয়েটাকে বিয়ে করবে, তোমার মা কষ্ট পাবে বলে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ফারহার দিকে। বসা থেকে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এসে অবাক হওয়ার ভান করে বলে, তুমি কি করে বুঝলে? তুমি তো জিনিয়াস ফারহা। ফারহা রেগে বলে, তুমি কি জীবনেও সিরিয়াস হবে না? আমার কিন্তু রাগ লাগছে। শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে, আসলে আমি মাকে কষ্ট দিতে চাই না ফারহা, একটুও কষ্ট দিতে চাই না। তাকে ভীষণ ভালোবাসি আমি, বুঝলে? একটু আগে আবেগের বশে ভুলভাল বলে ফেলেছি। ডোন্ট মাইন্ড, তুমি এখন যাও এখান থেকে। ফারহা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভুরু কুঁচকে চেয়ে আছে ফারহার দিকে। ফারহার চোখ জোড়া ভিজে উঠল। কিছু কথা মিথ্যে জেনেও কান্না পায়। ফারহার তেমনই হলো, কিন্তু শুদ্ধকে ভীষণ সিরিয়াস লাগলো। মিথ্যে জেনেও তো চোখ ভিজেছে, তাহলে সত্যিই শুদ্ধ ওই মেয়েটাকে বিয়ে করে নিলে তার কি হবে? ফারহা নাক টেনে বলে, তুমি সত্যি বলছো? শুদ্ধ মৃদু স্বরে বলে, একদম। ফারহা মাথা নিচু করে নেয়। কান্নামাখা গলায় বলে, তুমি আসলেই খারাপ লোক, স্বার্থপর লোক। আমার কথা একবারও ভাবছো না। শুদ্ধ ঝড়ের গতিতে ফারহার কাছে এগিয়ে আসে। হিজাবের ওপর দিয়ে ফারহার মাথার পিছনের চুলের গোছা শক্ত করে ধরে। ডান হাতে ফারহার গাল চেপে মাথা উঁচু করে। ফারহার চুলে গালে ভীষণ ব্যথা পায়। মৃদু আর্তনাদ করে ওঠে। আহ, শুদ্ধ ভাই ছাড়ো, লাগছে আমার। শুদ্ধ আরো শক্ত করে ধরল ফারহার গাল। দাঁতে দাঁত চেপে বলে, একদিন বলেছি না, মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে না। মাকে কষ্ট দিতে চায় না, কিন্তু এর মানে এই না বউকে ছুঁড়ে ফেলে মায়ের ভালোবাসার প্রুফ দিব। বলেছিলাম না তোকে? তবুও জ্বালাবি কেন আমারে? দুই ভাই বোন কি পেয়েছিস আমায়? আমি সস্তা? তোর জন্য এত বছর অপেক্ষা করে আরেকজনকে বিয়ে করব? এই আমারে তোর কাপুরুষ লাগে? কাপুরুষ হলে তো আগে তোরে তুলে নিয়ে বিয়ে করতাম। তোর মতামতের দাম দেই বেশি, এই জন্য আমার দাম নাই। তোর ভাই আমারে নিয়ে আফসোস করে, তুই আমারে স্বার্থপর বলছিস। তোর ভাইয়ের জন্মের আফসোস আগে মেটাবো, এরপর তোকে স্বার্থপরের সংজ্ঞা বোঝাবো আমি। ওয়েট। একটু থেমে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, ব্রেনলেস এর জাত দুটো। কথাগুলো বলে ফারহাকে ধাক্কা দেয়। ফারহা পড়তে পড়তে বেঁচে যায়। অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। এর আগে কখনো শুদ্ধর এই রূপ দেখেনি। শুদ্ধ তার মাথার চুল টেনে রাগে টেবিলে একটা লাথি মেরে রেগে বলে, বেরো এখান থেকে, এক্ষুনি বেরোবি। ফারহা কেঁপে ওঠে। তখনই দরজায় ঠেলে কেউ একজন ভেতরে প্রবেশ করে। শুদ্ধ তাকায় দরজার দিকে। তার এক সহকর্মীকে দেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। ফারহা মাথা নিচু করে নেয়। ডান হাতে ভেজা চোখ মুখ মুছে নেয়। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার সেই স্যারকে ভারী গলায় ছোট করে একটা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়।
ভদ্রলোক খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা নিয়েছে, কিছু বোঝেনি। গলা ঝেড়ে বলে, কি অবস্থা শুদ্ধ? অনেক দিন পর দেখা করতে এলাম। শুদ্ধ তার চেয়ারে বসে শরীর এলিয়ে দেয়। একটু চুপ থেকে বলে, ভালো। কথাটা বলে চোখ বুজে নেয়। ঘড়িতে একবার সময় দেখল শুদ্ধ। বিকেল 3:30। সকালের ক্লাস নেওয়ার পর আজকের আরও দুটো ক্লাস ক্যান্সেল করে অফিস রুমে চুপ করে বসে থেকেছে। দীর্ঘশ্বাস ফেলে অফিস রুম থেকে বের হয়। গন্তব্য বাড়ি। ভার্সিটি চত্বরে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেলে পেছন থেকে ফাইজ যাকে। শুদ্ধর পা থেমে যায়। ফাইজ দ্রুত পায়ে শুদ্ধর দিকে এগিয়ে আসে। শুদ্ধ পায়ের গতি বাড়ালো। তার আগে ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। শুদ্ধর পা আবারও থেমে যায়। ফাইজ অসহায় কণ্ঠে ডাকে, ভাই। শুদ্ধ ফাইজের দিকে তাকালো। মুখ অবয়বে হাসির ছিটে ফোটা নেই। কিছুটা দূরে ফারহাকে দাঁড়িয়ে থাকতে দেখল। চোখ ঘুরিয়ে ফাইজের দিকে চেয়ে হঠাৎই ফাইজের বুক বরাবর গায়ের জোরে একটা ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, ভুলেও আমার আশেপাশে ঘেসবি না। ইচ্ছে করে তো দূর, ভুলেও ঘেসবি না। কথাটা বলে তার গাড়িতে উঠে পড়ে। ফাইজ কিছু বলার সুযোগই পেল না। কিছুটা দূরে দাঁড়ানো ফারহা ভীষণ অবাক হলো। সে তো শুদ্ধকে চিনতে পারছে না। কি হয়েছে তার ভাইয়ের সাথে? শুদ্ধ গাড়ি চালিয়ে একদম ফারহার সোজা নিয়ে যায়। ফারহা ভুরু কুঁচকে চেয়ে আছে। ধাক্কা লাগবে লাগবে ভাব, তখনই শুদ্ধ ব্রেক ঘুরিয়ে ভার্সিটির গেট থেকে বেরিয়ে যায়। সামনের আয়নায় একবার ফারহার মুখটা দেখে মৃদু হাসল। বিড়বিড় করে, ফারহা পাখি, কত জ্বালাও আমায়, নির্দয় মেয়ে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দেয় বিকেল 4টা। ইরফান ভার্সিটি শেষে অফিস থেকে ফিরেছে মাত্র। মায়েরাকে ঘরে দেখল না। বিরক্ত হলো বোধহয়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর একটা গ্যাবার্ডিন প্যান্ট পরে নেয়। বেলকনি থেকে ঠিকঠাক আওয়াজ পেয়ে সেদিকে যায়। ঘর থেকে বেলকনিতে পা রাখলে চোখ মুখে বিস্ময়ে ভর করে। মায়েরা মেঝেতে গোল হয়ে বসেছে। তার চারপাশে অনেকগুলো টব রাখা। সবগুলোতে একটা একটা করে ফুলের গাছ লাগানো। বেলি, গোলাপ আর নয়নতারা, এই 3টি ফুল আনিয়েছে মায়েরা। কোলের ওপর একটা টবে খুব মনোযোগের সহিত মাটি ভরছে। এরপর লাস্ট ছোট নয়নতারা ফুলের গাছটা নিয়ে খুব সুন্দর করে গেঁথে দিল টব ভর্তি মাটির মাঝে। সব কাজ শেষ করে মেয়েটা বিশ্ব জয় করা এক হাসি দেয়। দ্রুত বসা থেকে উঠে বেলকনি থেকে রুমে আসার জন্য এগোতে নিলে ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় বাঁকিয়ে বেলকনির মেঝেতে তাকালো। সে ভেবেছিল এই লোকটা আসার আগেই সব পরিষ্কার করবে, কিন্তু তা তো আর পারল না। এখন তাকে কি করবে লোকটা? ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি, আমাকে 5 মিনিট টাইম দিন প্লিজ। ইরফান মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রার কপালে গালে অসংখ্য জায়গায় মাটি লেগে। ইরফান ডান হাত উঠিয়ে মায়রার কপালে লেগে থাকা মাটি ঝেড়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, বাড়িতে আরও অনেকে আছে, তারা করবে। মায়রা মন খারাপ করে বলে, রিতা তো ঘুমিয়েছে। ইরফান গম্ভীর গলায় বলে, আরও 2জন আছে। মায়রা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন? ইরফান কিছু বলল না। মায়েরা উদ্বিগ্ন কণ্ঠে বলে, আপনি যাওয়ার পর এ বাড়িতে 2টো মহিলা আসে। তাদের নাকি কেউ পাঠিয়েছে। তারা এই বাড়িতে কাজ করবে। কারণ এই বাড়ির কেউ তাদের পাঠিয়েছে। কিন্তু আপনার বাবা মা কেউই জানে না এই ব্যাপারে। কেমন ভুতুরে ব্যাপার। ইরফান শান্ত চোখে মায়েরার কথাগুলো শুনল। ঠোঁট বাঁকায় সামান্য। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর জিজ্ঞেস করে, এসব কোথায় পেয়েছো? মায়েরা উৎফুল্লতার সাথে উত্তর দেয়, আপনার বাবা এনে দিয়েছে। একটু থেমে আবদারের সুরে বলে, এগুলো কি এখানে রাখতে পারবো? ইরফান মায়েরার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর প্যান্টের পকেটে হাত গুজে ঘরের ভেতরে যেতে যেতে ছোট করে বলে, পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আজকে একটা খেলা খেলি। কমেন্ট বক্সে সবাই গানের একটা করে লাইন বলে যাও। যার লাইনের উত্তর আসবে না সে আজকের উইনার হবে। দেখা যাক কার গানের লাইনের উত্তর আসে না। শোনো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।